বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আজারবাইজানের সাথে তীব্র যুদ্ধের ফলে তার দেশের অস্তিত্ব হুমকির মুখে। বাংলাদেশে গত কয়েকদিনে চালের দাম 8% বেড়েছে একজন চাল ব্যবসায়ী। প্রতিদিনই কিছু করে দাম বাড়ছে। সরকারি দাম বেশি, মোটা চাল পাওয়া যাচ্ছে না। পরের যেটা পায়জাম, আটার, মিনিগেট, নাজির সব চালের দামই বাড়া দিচ্ছে। প্রতি বছর 200 টাকা দাম বাড়ছে 10 দিনের মধ্যে। কিছু চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ভারত সরকারের চাপের কারণে তারা সে দেশে কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। সরকার বলছে তারা আইন ভঙ্গ করেছে। শুনবেন ফেসবুক লাইভ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সতর্ক করে দিয়েছেন যে আজারবাইজানের সাথে তীব্র যুদ্ধের কারণে তার দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিরোধপূর্ণ এলাকা নাগর্নো কারাবাখকে কেন্দ্র করে রোববার থেকে এই যুদ্ধ চলছে। মিস্টার পাশিনিয়ান বিবিসিকে বলেছেন, তারা যুদ্ধ না করলে সব আর্মেনিয়ানকে হত্যা করা হবে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তুরস্কের একটি F-16 যুদ্ধবিমান আর্মেনিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করেছে এবং তার পাইলট নিহত হয়েছে। কুয়েতের আমির শেখ সাবা আল আহমদ আল সাবা মারা গেছেন বলে ঘোষণা করা হয়েছে। তার বয়স হয়েছিল 91। তার পূর্বসূরি শেখ সাদ ক্ষমতা গ্রহণের কয়েকদিন পর অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়ে দিলে শেখ সাবা 2006 সাল থেকে দেশটি শাসন করছেন। ক্ষমতা গ্রহণের আগে তিনি পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ গবাদি পশু জবাই নিষিদ্ধ করার এক প্রস্তাব অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে যে এর ফলে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। কলম্বো সরকার বলছে, জবাই করার ফলে কৃষিকাজের জন্য গবাদি পশুর সংকট তৈরি হয়েছে। তবে সরকার খাদ্য হিসাবে গোমাংস আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত সরকারের তাদের ভাষায় প্রতিহিংসামূলক আচরণের কারণে তারা সেদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা বলছে, ভারত সরকার তাদের সব ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়ার পর সেখানে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তবে ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিদেশি অর্থ গ্রহণের আইন ভঙ্গ করায় এই ব্যবস্থা নিতে হয়েছে। করোনা ভাইরাসে সারা বিশ্বে কমপক্ষে 10 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। এই মহামারী মোকাবেলায় যেসব ভুল ত্রুটি হয়েছে সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমান সংকট মোকাবিলায় বিজ্ঞানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল তথ্যের কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে আপত্তি ওঠায় তারা যাত্রীদের বিমানে করে বেড়াতে নিয়ে যাবার এক উদ্যোগ বাতিল করেছে। ফ্লাইট টু নো হোয়ার নামে এই উদ্যোগে একটি বিমানবন্দর থেকে যাত্রীদের বিমানে করে ঘুরিয়ে এনে আবার সেই বিমানবন্দরেই নামিয়ে দেওয়া হতো। এটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে চালের অব্যাহত দাম বৃদ্ধির মুখে সরকার মিলগুলোকে কিছু কিছু চালের দাম নির্ধারণ করে দিয়েছে। আজ খাদ্যমন্ত্রী চাল মিলের মালিক, আড়তদারদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সরু মিনিকেট এবং মোটা চাল BR-28 দাম নির্ধারণ করে দেন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত 10 দিন ধরে মিল মালিকরা এসব চালের দাম কেজি প্রতি 8% বাড়িয়েছেন, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল।
চালের মিলগুলো গত 10 দিনে দাম কয়েক দফা বাড়িয়েছে বলে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, মিলগেট থেকেই এখন সরু মিনিকেট চাল 54 টাকা কেজি দরে এবং 46 টাকা কেজি দরে মোটা চাল BR28 পাইকারি ব্যবসায়ীদের কিনতে হচ্ছে। এতে মিল থেকেই কেজি প্রতি দাম 8% বাড়ানো হয়েছে। ঢাকার একজন পাইকারি চাল ব্যবসায়ী অমৃত কুমার মণ্ডল বলেছেন, 50 কেজি চালের বস্তায় মিলগুলোতে 200 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিদিনই অল্প কিছু করে দাম বাড়তিছে। সব চালের দাম বেশি, মোটা চাল পাওয়া যাচ্ছে না। পরের ট্রেতে পায়জাম, আটার, মিনিগেট, নাজির সব চালের দামই বাড়াই দিচ্ছে। সম্পূর্ণ করতেছে মিল মালিকেরাই, আমাদের এখানে কিছু করে না। ওনারা আমাদের যে দাম দিয়ে দিচ্ছে, প্রতি বস্তায় 200 টাকা দাম বাড়ছে হলো আপনার 10 দিনের মধ্যে। মানে কেজি কত করে পড়ছে তাহলে? মিল রেট বর্তমানে 54 থেকে 55 টাকা। 50 কেজি এক বস্তা আগে কত ছিল? আগে ছিল আপনার 2500 টাকা, এখন সেটা আপনার 2750, 2800 এরকম পড়তেছে। উত্তরাঞ্চলের জেলা বগুড়া থেকে একজন চালের আড়তদার সুভাষ কানু বলেছেন, গত 10 দিন ধরে ধানের দাম বেড়েছে, সে কারণে মিলগুলোতে চাল বেশি দামে বিক্রি হচ্ছে, এমনটা তাঁরা জেনেছেন। তিনি মনে করেন, এবছর দীর্ঘস্থায়ী বন্যা ও ভয়াবহ ঝড় আম্মানের কারণে উত্তরের জেলাগুলোতে ধানের অনেক ক্ষতি হয়েছে, তার প্রভাব বাজারে পড়ছে। একই সাথে সুভাষ কানু বলেছেন, চাল ও ধানের সংকট তিনি দেখছেন না। ক্রাইসিস যে বাজারে কেউ চাউলের ব্যাগ নিয়ে ফেলে রাখতে চাউল পাওয়া যাচ্ছে না, এমন তো কিছু নাই। তো ক্রাইসিস যদি না থাকে তাহলে দাম বাড়বে কেন? পরিমাণ যেরকম দরকার এরকম পাচ্ছে না। মিলার তো প্রত্যেক দিনই ধান কিনতেছে, হাটে বাজারে ধানের দাম বাড়তেছে, সেভাবে দাম দর করে বেচতেছে। সরকারি গবেষণা সংস্থা BIDS এর একজন সিনিয়র গবেষক নাজনীন আহমেদ বলেছেন, তারা এক গবেষণায় দেখেছেন, সারা দেশে শত শত চাল মিলের মধ্যে 50টির মতো বড় চাল মিল বাজার প্রভাবিত করতে পারে। রাইস মিল বড়, অত রাইস মিলগুলোর মজুত করার ক্ষমতা এত বেশি এবং আপনি এটাকে আইনগতভাবে কিন্তু ধরতে পারবেন না, কারণ একটা রাইস মিলার তার যে পরিমাণ ধান ভাঙানোর ক্ষমতা আছে তার চেয়ে প্রায় 3 গুণ পরিমাণ ধান আইনতই তিনি মজুদ রাখতে পারেন। কাজেই তার ক্ষমতা এত বেশি, উনি আইন মেনে যতটুকু মজুদ রাখতে পারবেন সেটা দিয়ে অটোমেটিক্যালি বাজারে সাপ্লাইটা প্রভাবিত হয়ে যায় এবং যখন মৌসুমের শেষে চালের স্টক কমতে থাকে এবং যেহেতু এবছর বন্যা হয়েছে, এই দুয়ে মিলে এই সময়টাতে মিলাররা বুঝছেন যে বাজারের একটা ঊর্ধ্বগতি এবং এই কারণে ওনারা স্লোলি বিক্রি করছেন। আমি বলবো, চালের মিলগুলো যখন সরু মিনিকেট চাল কেজি প্রতি 50 টাকার জায়গায় 54 টাকায় বিক্রি করছে, তখন খুচরা বাজারে কেজি 60 টাকা পর্যন্ত উঠেছে, আর নাজিরশাল চাল 65 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। চালের বাজারে এমন পরিস্থিতির মধ্যে খাদ্যমন্ত্রী চাল মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সাথে আজ যে বৈঠক করেছেন, সেই বৈঠকে ধান মজুত করা এবং সংকট না থাকলেও চালের দাম বাড়ানোর অভিযোগ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে। চালের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে মিল মালিকদের সাথে দীর্ঘ সময় দর কষাকষি চলেছে। মিল মালিকদের সমিতির সাধারণ সম্পাদক KM লায়েক আলী বলছিলেন, আমরা মিলাঙ্গনে 2600 টাকা দিলাম, আড়তদার 50 পয়সা নিয়ে এটা 2700 হলো, তাহলে রিটেলার কত বিক্রি করবে? কিন্তু আজকে সকালে দেখেন, আমি নিজে বাজারে গেলাম, যে চালটা আমরা 52 টাকা বিক্রি করতেছি সেইটা একটা খুচরা দোকানে 72 টাকা বিক্রি হচ্ছে। এই যে ডিফারেন্সটা, এইটা দেখবে কি? এদিকে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মিল গেটে চাল বিক্রি পাইকারি বাজার এবং খুচরা বাজার পর্যন্ত মনিটরিং এখন জোরদার করা হবে। তারা বৈঠকে এ নিয়েও আলোচনা করেছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত সরকারের প্রতিহিংসামূলক আচরণের কারণে তারা সেদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা বলছে, ভারত সরকার তাদের সব ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়ার পর সেখানে তাদের পক্ষে আর কোনো ক্যাম্পেইন বা গবেষণা চালানো সম্ভব নয়। ভারতে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই বলছেন, সেদেশে যখন নিপীড়িত শ্রেণী ও সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হচ্ছেন এবং কাশ্মীরের মতো দেশের নানা প্রান্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন এভাবে অ্যামনেস্টির কাজকর্ম বন্ধ হয়ে যাওয়াটা বিরাট এক আঘাত। দিল্লিতে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে আমি জিজ্ঞেস করেছিলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেন ভারতে তাদের পাঠ গুটিয়ে নিচ্ছে। মিজান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার পক্ষ থেকে আজ সকালে একটা প্রেস বিবৃতি জারি করা হয় এবং টুইট করেও জানানো হয় যে আজকে থেকে তারা ভারতে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, কারণ ভারতে তাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই সমস্ত অ্যাকাউন্ট
ভারতের সরকারি নির্দেশে বাজেয়াপ্ত করেছে, জব্দ করেছে। এই কারণেই অ্যামনেস্টি ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে তাদের পক্ষে কাজ চালানো আর সম্ভব নয়, এবং সেই সঙ্গেই তারা বলে যে এটা সরকারের একটা প্রতিশোধমূলক আচরণ, এবং উইচ হান্ট বলে এটাকে বর্ণনা করা হয়। বলা হয় যে সরকার গত 2 বছর ধরে তাদের বিরুদ্ধে যে নানাভাবে হেনস্থা করে আসছে, আর এই অ্যাকাউন্ট বন্ধ হওয়া দুটো কাকতালীয় ঘটনা নয়, দুটোর মধ্যে সম্পর্ক আছে, এবং সেই কারণেই তারা বাধ্য হচ্ছে ভারতে তাদের কার্যক্রম বন্ধ রাখতে। তো তাদের সেখানে অফিস থাকবে না, কর্মকর্তা গবেষক তারা থাকবেন না, কিন্তু ভারতে মানবাধিকারের বিষয়ে তাদের যে কাজকর্ম ছিল সেটা কি আর চলবে না? দেখুন, এই ব্যাপারে খুব পরিষ্কার করে তাদের বিবৃতিতে কিছু বলা হয়নি, তবে এটা বোঝা যাচ্ছে যে অ্যামনেস্টির যে প্রায় 100 কর্মী গোটা ভারত জুড়ে কাজ করতেন, তাদের মাইনে দেওয়া বা এই গবেষণাগুলোর অর্থ যোগানো অ্যামনেস্টির পক্ষে আর সম্ভব নয়। তবে অ্যামনেস্টির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলে যেটা ইঙ্গিত পেয়েছি যে তারা বিদেশে বা লন্ডনে তাদের সদর দপ্তর থেকে এই কার্যক্রমগুলো যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ভারতে কোনো অফিস থেকে তারা আর অপারেট করবেন না। অ্যামনেস্টি ইন্ডিয়ার এই মুহূর্তে যিনি নির্বাহী পরিচালক অবিনাশ কুমার, তিনি একটা বিবৃতিতে জানিয়েছেন যে ভারতে তারা সাম্প্রতিককালে যে রিপোর্টগুলো তৈরি করেছেন, যার একটা হচ্ছে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গায় গত ফেব্রুয়ারি মাসে দিল্লি পুলিশের ভূমিকাকে সমালোচনা করে, এবং গত 1 বা সোয়া বছর ধরে কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বা 370 ধারা বিলোপের পর থেকে সেখানে যে ধরনের মানবাধিকার পরিস্থিতি চলছে সেটার সমালোচনা করে তারা যে রিপোর্টগুলো করেছেন, সেটার পরিণতিতেই যে আজকে তাদের ওপর এই ধরনের শাস্তির খাড়া বা নিষেধাজ্ঞা নেমে এলো, এটা কিন্তু তিনি পরিষ্কার একটা বিবৃতিতে মন্তব্য করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে অভিযোগ ভারত সরকারের প্রতিহিংসামূলক আচরণের কারণে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, এ ব্যাপারে ভারত সরকারের দিক থেকে কি কোনো বক্তব্য এসেছে? সরকারি কর্মকর্তারা যেটা বলছেন যে এটা সম্পূর্ণ অ্যামনেস্টির একটা আইন ভঙ্গ করার পরিণাম। তারা যুক্তি দিচ্ছেন ভারতে কোনো সংস্থাকে কাজ করতে হলে এবং তারা যদি বিদেশ থেকে অর্থ গ্রহণ করে অনুদান হিসেবে বা সাহায্য হিসেবে, সেটা অবশ্যই ফরেন কন্ট্রিবিউশনস রেগুলেটরি অ্যাক্ট বা FCRA বলে যে আইনটা আছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। সরকারি কর্মকর্তাদের বক্তব্য যে অ্যামনেস্টি বহু বছর ধরে এই আইনটা ভেঙে আসছে, এবং 2013 সালের পর থেকে তারা FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রুটে ব্রিটেন থেকে অর্থ গ্রহণ করেছে, যেটা একটা বেআইনি কাজ। এবং এই কারণেই 2018 সাল থেকে, অর্থাৎ 2 বছরেরও বেশি সময় আগে থেকে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু অ্যামনেস্টির বিরুদ্ধে তদন্ত শুরু করে, এবং অ্যাকাউন্টও তখনও বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যামনেস্টির। তারা তখন আদালতের শরণাপন্ন হয়ে সাময়িক একটা রিলিফ পেয়েছিল, কিন্তু পরে সেটা উঠিয়ে নেওয়া হয়, এবং এখন সেই পদক্ষেপের পরিণামেই কিন্তু তাদের সমস্ত অ্যাকাউন্টে লেনদেন এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সরকারের যুক্তি, তারা আইন ভাঙার জন্য অ্যামনেস্টির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, এখানে প্রতিশোধের চিহ্ন খোঁজার কোনো মানে হয় না, এটাই তারা বলার চেষ্টা করছেন। শুভ, আমরা জানি যে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি থেকে ভারতে মুসলিমদের পিটিয়ে মারার বহু ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া কিভাবে সরব ছিল। এখন ভারতে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেদেশের মানবাধিকার আন্দোলনের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে? মিজান একদম ঠিক বলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সরকারের ভূমিকার এই মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে যে সংগঠনগুলো সবচেয়ে সরব হয়েছে বা সবচেয়ে আক্রমণাত্মক রিপোর্ট দিয়েছে, তার প্রথম সারিতে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং ভারতের মানবাধিকার কর্মীরা তারা এখনো কোনো একযোগে বিবৃতি দেননি বা কোনো সংস্থার পক্ষ থেকে অ্যামনেস্টির প্রতি সংহতি জানিয়ে কোনো বিবৃতি এখনো আসেনি ঠিকই, কিন্তু ভারতের বহু মানবাধিকার কর্মীর সঙ্গে আজ সকাল থেকে আমার এই ব্যাপারে কথা হয়েছে, যাদের একজন হচ্ছেন কবিতা শ্রীবাস্তব, পিপলস ইউনাইটেড ফর সিভিল লিবার্টিজের নেত্রী। তিনি ভারতের অগ্রণী একজন মানবাধিকার নেত্রী। তিনি অকুণ্ঠে জানাচ্ছেন যে এটা কিন্তু ভারতের মানবাধিকার আন্দোলনের উপর একটা বিরাট আঘাত। এই কারণে যে সরকারের ভূমিকা নিয়ে বা প্রতিবাদ করা হলে বা যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো, এটাতে স্তব্ধ হয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যে সংগঠনগুলোকে ভারতের ভেতরে থেকে কাজ চালাতে হয় তাদের নানান রকম অসুবিধে থাকে। সরকারের বিরুদ্ধে মুখ খোলা
খোলার ক্ষেত্রে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা সংগঠন যার সদর দপ্তর লন্ডনে এবং সারা বিশ্ব জুড়ে তাদের কার্যক্রম, তারা যখন সরকারের ভূমিকার সমালোচনা করে সেটা একটা আলাদা মাত্রা পায়, সেটা কাশ্মীরেই হোক বা মুসলিমদের পিটিয়ে মারার ঘটনাতেই হোক। তারা বলছেন যে অ্যামনেস্টি ইন্ডিয়া যদি তাদের ভারতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় সেই জায়গাটাই কিন্তু একটা শূন্যতা দেখা দেবে, কারণ খুব বেশি আন্তর্জাতিক সংগঠন ভারতে কাজ করছে না, ফিল্ড রিপোর্ট করছে না, সেখানে অ্যামনেস্টির পাট গোটানোটা একটা বিরাট ধাক্কা হবে, তাতে কোনো সন্দেহ নেই। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে বিবিসি বাংলার ফেসবুক লাইভের রেকর্ডকৃত কিছু অংশ। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবার ক্ষেত্রে ফ্লাইট ও টিকিট নিয়ে ভোগান্তি কমছেই না সৌদি প্রবাসীদের। বিশেষ করে টোকেন আর টিকিট নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। টিকিটের আশায় প্রতিদিনই তারা লাইনে দাঁড়াচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে, সৌদি এয়ারলাইন্সের সামনে, এবং অনেকেই বলছেন যে সৌদি আরবে ফিরে যাবার ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য সেগুলো অনেকেই বুঝতে পারছেন না। এদিকে যারা সৌদি আরব যেতে চাচ্ছেন সেই প্রবাসীরা প্রতিদিনই বিক্ষোভ করছেন। গতকালও তারা বিক্ষোভ করেছেন, আজও তারা বিক্ষোভ করেছেন। সৌদি প্রবাসীদের যে ভোগান্তি এবং এই যে সমস্যাগুলো, এসব নিয়ে আমাদের আজকের লাইভ। আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, আছেন টুকু সর্দার, তিনি মূলত সৌদি প্রবাসী তবে যোগ দিয়েছেন ঢাকা থেকে, তিনি এখনো ঢাকায় অবস্থান করছেন। আমার সঙ্গে আছেন আমাদের সংবাদদাতা শাহনাজ পারভিন, তিনি কয়েকদিন ধরে এই সৌদি প্রবাসীদের সম্পর্কে বিভিন্ন ধরনের খোঁজ খবর রাখছিলেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই যদি টুকু সর্দারের কাছে জানতে চাই, টুকু সর্দার, আপনি আপনার বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছিলেন এবং আজকে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অনেকেই বিক্ষোভ করেছেন, অনেক ধরনের দাবি দাওয়া জানিয়েছেন। কি ধরনের দাবির কথা আপনারা তুলে ধরছেন এবং কেন সেটা তুলে ধরছেন? এই জায়গা মনে করেন সমস্যা হচ্ছে যে যাদের টুকিন আছে, ধরেন অনেকের টুকিন আছে কালকে ডেট শেষ হয়ে যাবে, আজকে যারা ঢুকছে যাদের কালকে ডেট শেষ হবে তাদের টুকিন গুলো ছেড়ে ফেলা হচ্ছে এবং কি তাদের টুকিন গুলো নিয়ে যাওয়া হচ্ছে, তাদের টিকিট দেওয়া হচ্ছে না। তাদের বলা হচ্ছে যে টিকিটের ছুটির ডেট বাড়ানো, আকামার ডেট বৃদ্ধি করো, ভিসার ডেট বৃদ্ধি করো, সব ডেট বৃদ্ধি করার পর তোমাদের টিকিট দেওয়া হবে। তোমাদের এইসব ডেট না থাকলে তোমাদের কালকে টিকিট দেওয়া হবে না, কারণ আজকে টিকিট কাটলে 24 ঘন্টা পর্যন্ত তাদের করোনা টেস্টের যে ফাইলটা আসবে সেটা 24 ঘন্টা ডেট লাগবে, কিন্তু 24 ঘন্টা ওভার হয়ে যাবে। এই কারণে তাদের টিকিট দেওয়া হচ্ছে না। তারা কি করবে তারা নিজেরাই ভাবতে পারছে না যে এখন আমরা কি করব, তারা কোথায় যাবে। আপনি কি ধরনের সমস্যার মধ্যে পড়েছেন? আমার সমস্যাটা হচ্ছে আমার টুকিন নম্বর হচ্ছে 2753। এখন আমার ডেট পড়ছে কালকা, মানে 30 তারিখে। এখন আমার 30 তারিখে আমার ডেট শেষ হয়ে যাবে। আমি কালকে ঢুকলে পরে আমার টিকিট আসবে না, টিকিট দেবে না। যদি আমি ওদিকে ঢুকি অফিসে যাই তাহলে আমার টুকিট নিয়ে যাবে। পরবর্তীতে আমি ছুটির মেয়াদ বৃদ্ধি করব, মালিকের কাছে যে ফোন দিব, টিকিটের মেয়াদ ছুটি বৃদ্ধি করার পর তারপরে আসলে এই জায়গা পরবর্তীতে আবার টুকিট নিতে হবে। টুকিট নিতে এরপরে মনে করেন যে আবার পিছিয়ে পড়ে যাবো, আবার হয়তো আমার ছুটির ডেট শেষ হয়ে যাবে। আমি ভাবছি আমি ভিতরে যাবো না। মালিকের সাথে কথা বলছি, মালিকের সাথে কথা বলার পর আমার মালিক আমার কাছ থেকে 2 দিন আগে মালিক আমার টাকা নিচ্ছে, আমার কাছ থেকে 34,000 টাকা নিচ্ছে। সৌদি আরব যে মালিক সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে 34,300, ওই দেশে 1500 রিয়াল। আপনার মেয়াদ বাড়ানোর জন্য আপনি এই টাকাটা দিয়েছেন তাকে? মেয়াদ বাড়ানোর লাগে এই টাকাটা দিয়েছি। আমি টুকিন নেওয়ার পর প্রতিদিনই আমি গেটের সামনে সোনারগাঁও হোটেলের যে গেটে যে টিকিট কাটার জন্য ঢুকতে হয় সেই গেটের সামনে প্রতিদিন আমি অপেক্ষা করি, প্রতিদিন আসি। আজ 10 দিন হচ্ছে আমি এই জায়গায় আসছি, কিন্তু আমার ঢুকার চান্সও দেয় নাই, এমনকি ভিতরে নেয় নাই। এরা বলছে টুকিনে অনুযায়ী, টুকিনের যে তারিখ, টুকিনের যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী যেভাবে সিরিয়াল আসছে সিরিয়াল বরাবর এখানে ঢুকানো হবে, কিন্তু আমার সিরিয়াল কালকে বসে কালকে আমার ডেট শেষ হবে। আমি এখন ঢুকলে পরে আমার কোনো লাভ হবে না। যেটি আপনারা শুনছিলেন যে টুকু সর্দার যেটি বলছিলেন যে তিনি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন, তিনি আসলে কবে যাবেন। এই ধরনের অনেক অনিশ্চয়তা, অনেক ধরনের ভোগান্তির কথা অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আমার সঙ্গে আছেন শাহনাজ পারভিন। শাহনাজ, আপনিও অনেকের সঙ্গে কথা বলছিলেন যে তারাও নানা ধরনের সমস্যার কথা আপনাকে জানাচ্ছিলেন যারা সৌদি আরবে ফিরতে চান। হ্যাঁ, গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে অনেকের সাথে কথা হচ্ছে, অনেক শ্রমিক যারা কথা বলে জানলাম যে এমন অনেকেও আছেন যে কেউ কুমিল্লা থেকে, কেউ কেরানীগঞ্জ থেকে প্রতিদিন আসছেন এবং যাচ্ছেন,
এবং প্রতিদিন তারা সেখানে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকছেন এবং রোদে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে যাচ্ছেন। যেমন একজনের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তিনি প্রতিদিন আসতেন, একটা পর্যায়ে তিনি আর বাড়ি যাবেন না সিদ্ধান্ত নিলেন কেরানীগঞ্জ থেকে, এবং এরপরে তিনি রাস্তাতেই ছিলেন 72 ঘন্টা। এই 72 ঘন্টা সেখানে বৃষ্টি হয়েছে, কিন্তু তিনি কোনো তথ্য পাচ্ছেন না, তিনি টিকিট সম্পর্কে কিছু জানতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না যে কবে আসলে তিনি আদৌ অফিস পর্যন্ত ঢুকতে পারবেন কিনা। এই ধরনের সমস্যা শেষ পর্যন্ত তিনি যখন ফেস করলেন, তখন একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বাড়ি ফিরে যাবেন। তিনি শেষ পর্যন্ত টিকিট না নিয়েই বাড়ি ফিরে গেছেন, কারণ তিনি বলছিলেন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। শ্রমিকরা এরকম আরো অনেকেই বলছিলেন যে যারা টিকিট পেয়েছেন তাদের আবার আরেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। যেমন ধরুন, একটি তো আছে হচ্ছে যারা টিকিট রিকনফার্ম করবেন, অর্থাৎ যাদের টিকিট আগের থেকেই ফিরতি টিকিট ছিল, শুধু তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয় আছে। তারা টিকিট পাওয়ার পর তারা অগ্রাধিকার পাচ্ছেন, এবং তারা টিকিট পাওয়ার পরে যেটা হচ্ছে তাদেরকে করোনা ভাইরাসের টেস্ট করতে হচ্ছে। সেটা এখন আর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ সবাই টিকিটের জন্য ঢাকায় এসেছেন, ঢাকায় করোনা ভাইরাস টেস্টের কেন্দ্র মাত্র একটি, এবং তাতে দেখা যাচ্ছে যে ওই একটি কেন্দ্রে এমন ভিড় হয়েছে যে তাদের প্লেনের সময় তার ঠিক আগে 48 ঘন্টা আগে নমুনা দিতে হবে। এই 48 ঘন্টা আগে নমুনা দিয়ে তারপরে প্লেনের সময় মতো বিমানবন্দরে যাওয়া, এটা আর একটা মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে অনেকে ওই কেন্দ্র থেকে সরাসরি বিমানবন্দরে যাচ্ছেন। সব মিলে সবকিছুতে একটা খুব লেজগোবরে একটা অবস্থা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে মনে হয়েছে। সুমাইয়া ইসলাম, আপনি শুনছিলেন, আপনিও নিশ্চয়ই অবগত আছেন, আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছুদিন ধরেই এই সমস্যাগুলো চলছে। প্রবাসী যারা ফিরতে চাইছেন তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। বাংলাদেশ থেকেও বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন, আপনাদের কাছেও নিশ্চয়ই অনেকে আসছেন। আসলে কি ধরনের উদ্যোগ নিলে দ্রুত একটা সমাধান দেখতে পারবে, কি মনে হয় আপনার? আজকে আমাদের মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল, সেখানে আমাদের সচিব মহোদয় বললেন যে সাপোর্ট সার্ভিসটা ইনক্রিজ করা খুব জরুরি হয়ে গেছে। আমরা যখন আজকে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে কিভাবে এই অভিবাসী শ্রমিকরা রাস্তায় দুর্দশার মধ্যে পড়ে আছে, এবং আমাদের ভাই বললেন যে দিনের পর দিন ওনারা এই রোদ বৃষ্টি ঝড় তাদের উপর দিয়ে যাচ্ছে, টিকিট আনসার্টেন, যাওয়া আনসার্টেন, ভিসা আনসার্টেন। ইভেন এইখানে কিন্তু এক একজন শ্রমিক মানে তার পিছনে একটা গোটা পরিবার, এবং গোটা পরিবার মানে আরো 8-10 জন মানুষের খাওয়া পড়া জীবন যাপন। এবং এটা সরকারের যেহেতু এই মুহূর্তে অন্যান্য সার্ভিস গুলো যেমন ট্রেনিং সেন্টার বা অন্যান্য সেবাগুলো বন্ধ আছে, যে সরকারের বিএমইটি, ডেমো সকলে মিলে কেন নয় এই যে যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আনসার্টেনিটির মধ্যে আছে, সরকারের এত বড় একটা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যে শ্রমিকরা দিয়ে রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে, এই দুঃসময়ে তাদের পাশে সর্বত্র সাপোর্ট করা উচিত। কেন করা উচিত? কারণ তারা যদি বাঁচে, দেশ বাঁচে। এটা শুধুমাত্র যে একজন শ্রমিক বিষয়টা তা নয়। এবং তারা যখন মিছিল করছে, তারা যখন কথা বলছে, তখন তার জীবনটা দেয়ালে ঠেকে গেছে। আপনি এই করোনার সময় দেখেছেন 5-6 মাস মানুষের নাই, খাবার নাই, মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে। সেখানে নিজের উদ্যোগে, নিজের ভিসা, নিজের চেষ্টায় ওনারা যাচ্ছেন বিদেশে, সেখানে আমরা টিকিট দিতে পারছি না। কোন শেল্টার, দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম যে সৌদি এয়ারলাইন্সকে বাধ্য করা, তারা তো ব্যবসা করে বসেছে, সেই সোনারগাঁও হোটেলের সামনে বসে ব্যবসা করে, আর আমাদের শ্রমিকরা দিন রাত এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কষ্ট করে। টাকা যাদের কাছ থেকে নেওয়া হয় তাদের কোন রকম দেখভাল করা হয় না। আমার যেটা মনে হচ্ছে যে এইটা অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় অনতি বিলম্বে এই সাপোর্ট সার্ভিস ইনক্রিজ করা উচিত। এবং সৌদিতে রাষ্ট্রের আমাদের শ্রমিকরা যে সৌদিতে যেরকম সে কন্ট্রিবিউট করে, সৌদি এয়ারলাইন্স যে টিকিট বিক্রি করতেছে, যেটা পয়সা বানাচ্ছে, সেটা আমাদের শ্রমিকের টাকা দিয়েই করতেছে। সে কেন সার্ভিস ইনশিওর করবে না? সে কেন ওই কারণ বাজারে রাস্তার মধ্যে তাকে টিকিট বিক্রি করতে হবে? সে কেন নতুন একটা জায়গায় যেহেতু এখন করোনা এবং হবে, তাদেরকে আমাদের টাইম মতো পৌঁছাতে হবে, কেন তাদের জন্য আমরা হজের জন্য যেরকম সাপোর্ট সার্ভিস করি হাজি ক্যাম্পে রেখে, কেন আমাদের এই শ্রমিকের জন্য সেই সেবার মানটা নিশ্চিত করতে হবে না? এবং এই শ্রমিক কিন্তু বিদেশের এই যে আমাদের জব মার্কেটে এরা যে কাজ করতে পারতো, সেই জব মার্কেটে তারা হারাবে। রাষ্ট্রকে এইভাবে করে চিন্তা করতে হবে তার ব্যাপক বিষয়টা নিয়ে। সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন, তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, কিন্তু তারপরেও যেটি বলা হচ্ছে যে অনেক
প্রবাসী তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষ যে শর্তগুলো বেঁধে দিচ্ছেন সেগুলো কিভাবে ফুলফিল করতে হবে সেটা অনেক শ্রমিকই বুঝতে পারছে না। শাহনাজ, আপনাকেও অনেকে সেটি বলছিলেন যে আমরা আসলে তথ্যটা ঠিকভাবে পাচ্ছি না, এরকম অভিযোগও করেছেন অনেক শ্রমিক। সরকারকে একদম সোজা তার সৌদি সরকার কি চেয়েছে, কখন তার মেডিকেল টেস্ট করে তার কাগজ পৌঁছাতে হবে। আপনি ফুল একটা ইমার্জেন্সি সাপোর্ট নিয়ে সরকারের এদের পাশে থাকা দরকার। আমি একটু শাহনাজের কাছে জানতে চাচ্ছিলাম, শাহনাজ, তারা বিভিন্ন দূতাবাসের সামনে যাচ্ছেন, তারা নিজেদের উদ্যোগে যাচ্ছেন, সেখানে লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, সেখানে কেউ তাদেরকে তথ্য দিচ্ছেন না। কেউ যদি একটু স্মার্ট হন, সে দৌড়াদৌড়ি করে কিছু তথ্য নিয়ে আসছেন, মাইকে অ্যানাউন্স করে কিছু বিষয় বলে দেওয়া হচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় তাদের জন্য যে তথ্য থাকবে, যেখানে তারা গিয়ে তথ্যটা পাবে, যেমন ধরুন করোনা ভাইরাসের জন্য একটা বিশাল পোর্টাল তৈরি হয়েছে, সেরকম কোনো ব্যবস্থা কিন্তু কোথাও নেই তাদের জন্য এই মুহূর্তে। তাদের ভিসার জন্য এক জায়গায় তথ্য নিতে হচ্ছে, তাদের টিকিটের জন্য এক জায়গায় তথ্য নিতে হচ্ছে, এবং এমন ভাষায় সেগুলো অনেক সময় লেখা থাকে যে তারা সেগুলো বুঝতে পারেন না। শেষ পর্যন্ত দেখা যায় যে এয়ারলাইন্সের সামনে বা দূতাবাসের সামনে গিয়ে তারা লম্বা সময় পার করে দিচ্ছেন। যেমন আমার হাতে যে কাগজটি রয়েছে, এই কাগজটি দেয়া হয়েছে দূতাবাস থেকে 5টি যে শর্ত, সেই শর্ত বোঝার জন্য আমাকে কালকে বেশ লম্বা সময় কথা বলতে হয়েছে যে এটার অর্থ কি, ওটার অর্থ কি। এখানে আরো একটা বিষয় হচ্ছে কিভাবে সহজে তারা এই শর্তটা পূরণ করতে পারে সেই তথ্যটাও তাকে দিতে হবে। যেমন যদি বলা হয়ে থাকে যে তাকে আকামা বা নিয়োগপত্র এটিকে তার সৌদি আরবে তার কফিল বা তার মালিকের কাছ থেকে অরিজিনাল কপি এনে সেটা সত্যায়িত করতে হবে, সেটা তিনি কিভাবে করবেন? তার মালিকের এই দায়িত্বটা নিতে হবে। তার মালিক যাতে তার মালিকের সঙ্গে যেন সে সরাসরি খুব সহজে যোগাযোগ করতে পারে, এই দায়িত্বটা তাকেই নিতে হচ্ছে, সবকিছুর যোগাযোগ তাকেই করতে হচ্ছে। আবার বলা হচ্ছে যে পাসপোর্ট অফিস থেকে একটা অনুমতিপত্র নিতে হবে সৌদি আরবের, সেটা তিনি 2-3 দিনের মধ্যে কিভাবে করবেন? তার হাতে হয়তো সময় রয়েছে 2-3 দিন, তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। যেমন বিমান বাংলাদেশ তার ওয়েবসাইটে অনেক তথ্য দিয়ে দেয়, বাংলাদেশে এখনো কজন আসলে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো পড়তে পারেন, সেই বিষয়টা কিভাবে কাজ করে, এরকম তথ্যের একটা ব্যাপক ঘাটতি রয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো আরো বেশি হচ্ছে বলে মনে হয়েছে। আমি যদি এখন একটু টুকু সর্দারের কাছে ফিরে যাই। টুকু সর্দার, আপনি যেটা বলছিলেন যে আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছেন এবং আপনার যখন টিকিট পাওয়ার কথা আপনি সেটি পাচ্ছেন না, এই যে সমস্যাগুলোর মধ্যে পড়েছেন, আপনি কি সরকারি কোনো কর্মকর্তার সাথে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের যোগাযোগ করেছিলেন, প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমাদের যে 24 দিন যে বৃদ্ধি করা হয়েছিল, ওই 14 দিন 24 দিনটা যদি এজেন্সির মাধ্যমে না দিয়া যদি আনলিমিটেড করে দেওয়া হতো, মানে কোনো ছাড়াই, আগে যেরকম সৌদি সরকার আনলিমিটেড করে দেওয়া হয়েছে, মানে কোন এজেন্সির মাধ্যমে দেয় নাই, কোনো কিছু সরাসরি করে দিছে, ঠিক আছে, যদি ওরকম করে দিত আগের মতন, তাহলে আমাদের সব প্রবাসী ভাইরা, যত প্রবাসী ভাইরা আছে সবাই যেতে পারতো। সুমাইয়া ইসলাম, খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে এই দাবি টুকু সর্দার যেটি করলেন সেটি আজকে অনেকেই করেছেন যারা এয়ারলাইন্সের সামনে বিভিন্ন ধরনের দাবিতে বিক্ষোভ করেছেন, মানে আপনার কি মনে হয় তারা যে ধরনের সমাধান চাইছেন সেটা কি আদৌ করা সম্ভব কিনা? সম্ভব আবার, কারণ যে যারা আপনি অলরেডি শুনলেন যে ওখানকার কফিলরা তাদের কাছ থেকে অলরেডি মানে এই মরার উপরে খাড়ার ঘা আর কি, একান্ত শ্রমিকের কাজ নাই, সে তার বেতন নাই, কর্মসংস্থান নাই, সেখানে কফিল তার কাছে অলরেডি টাকা ক্লেম করেছে, মানে সৌদির মালিক অলরেডি ক্লেম করেছে আমাদের শ্রমিকের কাছে। এবং এখানে তারা এই সুবিধাটা নিতেছে এই জন্য যে এটা বললো যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো তারা পূরণ করতে পারছে না, টিকিটটা টাইম মতো পাচ্ছে না। এখন যদি সময়ের ব্যাপারটা যদি একটু, যেটা বললেন টুকু ভাই, যে আনলিমিটেড করে দেওয়া, যে তাদের ভিসা বা কাজ, ধারণা হচ্ছে যে এই টুকু ভাই যে কাজের কথা বলছেন সেটা ফ্রি ভিসা, মানে আকামা নিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, সেরকম ভিসা হবে হয়তো। তো সেই জায়গাতে যেহেতু তার নিজের কর্মসংস্থান তাকে নিজেকে করতে হয়, তাহলে সেটা অবশ্যই আনলিমিটেড করে দিয়ে তাদের যাতে করে সবাই মিলে কাগজপত্র, ডকুমেন্ট গুলো, পেপার, টিকিট গুলো গুছিয়ে যেতে পারে, সেই সেবাটা দেওয়া উচিত। আমাদের সকলের এসে এদের সঙ্গে একাত্মতা ইমিডিয়েট করা উচিত, কারণ সরকার যদি দ্রুত হস্তক্ষেপ না করে এবং সাপোর্ট সার্ভিসটা যদি ইনক্রিজ না করে, তাহলে অনেক মানুষ বেকার হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, পরিবারগুলো সর্বশান্ত হবে এবং কাজগুলো হারাবে। লাইভের শেষের দিকে আমরা চলে এসেছি, তার আগে আমি 2-3টা কমেন্ট পড়ছি। আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতায় অনেকেই এই নিয়ে কমেন্ট করেছেন। যেমন মোহাম্মদ আলামিন খান লিখেছেন, শরীরের রক্ত পানি করে প্রবাসীরা এদেশে রেমিটেন্স পাঠায়, আজকে তাদের সাথে এই ধরনের অবস্থা করছে। সৌদি প্রবাসীরা
টিকিট পাচ্ছে না। এদের দেখার মতো কি কেউ নেই এই দেশে? অন্যদিকে ফয়সাল হাসানের মন্তব্য, ভিসা আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আরো বেশি ভাবা উচিত। মামুন আহমেদ উল্লাহ লিখেছেন, সৌদি আরবে এসে তারা কি করবেন? তিনি সৌদি প্রবাসী, যেটি বোঝা যাচ্ছে। যারা এখানে আছেন তারা ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, হাসপাতাল সহ অনেক জায়গার মানুষ বেকার হয়ে পড়েছে। অতিরিক্ত ভ্যাট নির্ধারণ করা হয়েছে 15% এবং জিনিসপত্রের দামও দিনে দিনে বাড়ছে। প্রবাসীদের এখন দেশে থেকেই বিকল্প চিন্তা করতে হবে। এরকম নানা ধরনের মন্তব্য এসেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বিবিসির বাংলার লাইভে যোগ দেওয়ার জন্য। ফেসবুক লাইভ পরিবেশন করলেন আফরোজা নীলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আজারবাইজানের সাথে তীব্র যুদ্ধের ফলে তার দেশের অস্তিত্ব হুমকির মুখে। বাংলাদেশে গত কয়েকদিনে চালের দাম 8% বেড়ে গেছে। কিছু চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন।